অসাধারণ একটি মিউজিয়াম। কলকাতা ছাড়া ভারতের আর কোথাও নেই এমন জাদুঘর। নাম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘর। কলকাতার বুকে সদ্য গড়ে ওঠা দ্বিতল বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত এই মিউজিয়ামটাই সম্পূর্ণ ঘুরে দেখাবো আজ তোমাদের। আর সাথে জেনে নেব খুব সহজে কিভাবে আসবে এখানে, এন্ট্রি ফি কত, কবে বন্ধ থাকে এই মিউজিয়াম, কতক্ষণ লাগবে পুরোটা ঘুরে দেখতে, টোটাল কতগুলো গ্যালারি আছে ভেতরে, কি কি নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ, পার্কিং কোথায় করবে, ব্যাগ কোথায় রাখবে, আরো হাজারো খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। শব্দের জাদুঘর যাওয়াটা খুবই সহজ। মেট্রো করে আসলে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন আর বেরোতে হবে 1 নম্বর গেট দিয়ে। তারপর সোজা 10-15 সেকেন্ড হাঁটলেই পড়বে হাজরা মোড়। সেখান থেকে যেতে হবে ডান দিকে অটো ধরার জন্য। এই যে এটা হলো হাজরা মোড়। এখান থেকে ডান দিকে জাস্ট 20-30 সেকেন্ড হাঁটলেই রাস্তা পার করে পেয়ে যাবে অটো স্ট্যান্ড। বলতে হবে ন্যাশনাল লাইব্রেরি যাব, ভাড়া লাগবে পার হেড 20 টাকা। হ্যাঁ, এই ওয়ার্ড মিউজিয়ামটা অবস্থিত জাতীয় গ্রন্থাগার তথা দি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার ক্যাম্পাসের মধ্যেই। প্রপার অ্যাড্রেস আর গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়া তোমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনেও নামতে পারো। মেন গেট থেকে বেরিয়েই পড়বে এক্সাইড মোড়। সেখান থেকে বাস পেয়ে যাবে ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার জন্য। আমি অটো করে নেমে পড়লাম ন্যাশনাল লাইব্রেরির 5 নম্বর গেটের সামনে, কারণ এই গেটটাই হলো ওয়ার্ড মিউজিয়ামের সবচেয়ে কাছের গেট। এছাড়া তোমরা চাইলে 1 নম্বর গেট দিয়েও ঢুকতে পারো, কারণ ওই দেখো ন্যাশনাল লাইব্রেরির 1 নম্বর গেট, আর ওটার একদম কাছেই রয়েছে ওই দেখো আলিপুর চিড়িয়াখানার গেটটা দেখা যাচ্ছে। মানে শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে করে আলিপুর চিড়িয়াখানার সামনে আসলেই ন্যাশনাল লাইব্রেরির 1 নম্বর গেট দিয়ে ঢুকে পড়তে পারবে। তবে আমি ঢুকবো এই 5 নম্বর গেটটা দিয়ে। এখান থেকে ঢুকলেই মিউজিয়াম যাওয়ার জন্য সবচেয়ে কম হাঁটতে হয়। গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখতে পাবে ভাষা ভবন। এর মধ্যেই মূল লাইব্রেরিটি অবস্থিত। সাথে আছে একটি ক্যান্টিন। এবার এর পাশের রাস্তাটা দিয়ে সোজা জাস্ট 1 মিনিট হাঁটা পথ। ওই যে সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছো, ওটাই হলো শব্দের জাদুঘর। আচ্ছা বলে রাখি, এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু ঢুকতে হবে 1 নম্বর, 2 নম্বর বা 4 নম্বর গেট দিয়ে। ওখানেই পার্কিং এর ব্যবস্থা আছে এবং তার জন্য কিন্তু কোনো পার্কিং ফি লাগে না। মিউজিয়াম ঢোকার মুখেই দেখতে পাবে এইরকম বিশাল বড় একটি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। দেখতে অসাধারণ লাগে। পাশেই সাদা ধবধবে বিশাল বড় মিউজিয়াম ইমারত। এটাই মিউজিয়ামের এন্ট্রি গেট। যেমন সুন্দর বিল্ডিং তেমন সুন্দর আশেপাশের পরিবেশ। এক কথায় অসাধারণ। এখানে একটু বলে রাখি, এই মিউজিয়ামের ভেতরে কিন্তু মোবাইল আর পার্স ছাড়া অন্য কিচ্ছু নিয়ে ঢোকা যায় না। এমনকি জলের বোতলও অ্যালাউ নয়। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই ওয়ার্ড মিউজিয়াম খোলা থাকে সোমবার বাদ দিয়ে রোজই সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি। এই ন্যাশনাল লাইব্রেরি এবং মিউজিয়াম ওয়ার্ডটি রয়েছে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে পেয়ে যাবে টিকিট কাউন্টার। এই মিউজিয়াম অফ ওয়ার্ডটি ওপেন হয়েছিল 19 জুলাই 2026-এ। বাঁদিকে এটাই হলো টিকিট কাউন্টার। টিকিট প্রাইস পার হেড 75 টাকা, আর বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে টিকিট লাগবে 20 টাকা করে। এছাড়া স্কুল থেকে যদি কোনো স্টুডেন্টের গ্রুপ যায় তবে সেক্ষেত্রে কোনোই এন্ট্রি ফি লাগবে না। আর হ্যাঁ, একটু আগেও যেটা বলছিলাম, এই মিউজিয়ামের ভেতরে কিন্তু মোবাইল আর পার্স ছাড়া কোনো কিছুই নিয়েই ঢোকা যায় না। তবে চিন্তা নেই, ব্যাগেজ কাউন্টারটা পেয়ে যাবে মিউজিয়ামের ডান দিকে। জাস্ট 20-30 সেকেন্ড হাঁটা পথ, এবং সেখানে লাগেজ রাখতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। এটাই হলো এখানকার ব্যাগ রাখার কাউন্টার। ব্যাগ রাখার পর পেয়ে যাবে এরকম একটা টোকেন, যত্ন করে রেখো। আর হ্যাঁ, এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ থাকলেও ভিডিওগ্রাফি করা কিন্তু বারণ। আমি তাই কর্তৃপক্ষের কাছ দিয়ে পারমিশন নিয়ে তবেই ভিডিও করেছি। চলো, অনেক কথাই তো হলো, এবার ভেতরে ঢোকা যাক। ঢুকেই প্রথম গ্যালারি মহাশূন্য থেকে শব্দ। এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ইন্টারেক্টিভ মডিউল, মানে নিজে হাতে করে বা কানে শুনে ব্যাপারটা উপলব্ধি করা যায়, তাই বোর হওয়ার কোনো চান্সই নেই। পাশেই আছে একটা বড় স্ক্রিন। তার সামনে সাউন্ডের আইকন দেওয়া জায়গাটাতে দাঁড়ালেই কিছু শব্দ বোঝা যাবে। যেমন বলা হচ্ছে, শিব ঠাকুরের যখন ডমরু বেজেছিল তখন নাকি 14টি শিব সূত্রের উৎপত্তি হয়েছিল। এখানে টোটাল 10টা গ্যালারি আছে।
তার একটা লিস্ট দিয়ে রাখলাম। পরের গ্যালারি প্রাথমিক শব্দ বা ফার্স্ট ওয়ার্ড। এখানে দেখানো আছে মানুষের উৎপত্তি থেকে কিরকম শব্দের সাহায্যে একে অপরের সাথে কমিউনিকেট করত, কিভাবে সেগুলো আস্তে আস্তে বিভিন্ন ভাষার রূপ নিল, কিভাবে তৈরি হলো নানান লিপি। আর আছে ডিজিটাল বুক, মানে বইটা হলো একটা টাচ স্ক্রিন, স্ক্রিন টাচ করলেই বইয়ের পাতা উল্টে যাবে এবং সাথে সাউন্ড রিসিভারের মাধ্যমে শোনা যাবে নানান গল্প, ছড়া, কবিতা। পরের গ্যালারি আমার মাতৃভাষা, মাই মাদার টাং। টোটাল 22টি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ দ্বারা গঠিত এই গ্যালারি, এবং স্ক্রিনে যা যা দেখতে পাবে সবই টাচ করে অপারেট করা যায় নানান অপশান, এবং অপারেট করার সময় সেখানে বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষার যেটা খুশি চয়েস করতে পারো। এখানকার মেঝেটা দেখো, নানান ভাষার কিছু অক্ষরের কি সুন্দর ছাওয়া পড়েছে নিচে, দেখতে দারুণ লাগছে। এই বড় স্ক্রিনটাতে আছে ডিস্ট্রিবিউশন অফ ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া, মানে ভারতের কোথায় কোথায় কোন কোন মাতৃভাষার প্রচলন আছে সেটাই দেখা যাবে এখানে, সামনে থাকা আরেকটা ছোট স্ক্রিনের সাহায্যে অপারেট করে। টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ আছে এখানে, যেটাতে প্রেস করা হবে সেই ল্যাঙ্গুয়েজের ব্যাপারে নানান ইনফরমেশন চলে আসবে সামনের বড় স্ক্রিনে। যেমন আমি হিন্দিটা সিলেক্ট করলাম আর সামনের স্ক্রিনে ফুটে উঠলো হিন্দি মূলত কোন কোন রাজ্যের মাতৃভাষা সেই তথ্যগুলো। পরের গ্যালারি অনারিং দ্য লেজেন্ডস, মানে মহাপুরুষদের জয়মাল্য। এখানে প্রাচীন ঋষি, মনীষী, মহাপুরুষদের ব্যাপারে কিছু বিবরণ দেওয়া আছে, সবই তাদের ভাষা ও শব্দ সংক্রান্ত। তবে সবকিছু তো ডিটেলসে দেখানো সম্ভব না, বুঝতেই পারছো, তাই একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। টিভি স্ক্রিনের সামনে বসারও জায়গা করা আছে। এর পাশে আছে 4টি গ্যালারি, মৌখিক পরম্পরা, প্রদর্শন পরম্পরা, সার্বজনীন সংলাপ ও সর্বজনীন গ্রন্থাগার আন্দোলন। চলো দেখা যাক এক এক করে কি কি আছে সেই গ্যালারিগুলোতে। ঢুকেই সামনে রাখা আছে বহু প্রাচীন একটি প্রিন্টিং প্রেস, মানে মুদ্রণ যন্ত্র। এটা দেখে আমার আরবিআই মিউজিয়ামের কথা মনে পড়ে গেল, ওখানেও এরকম বেশ কিছু আগেকার দিনের মেশিন রাখা ছিল। একদম বিনামূল্যে প্রবেশের সেই দারুণ মিউজিয়ামের ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, ইচ্ছা হলে দেখে নিতে পারো। এই প্রদর্শন পরম্পরা গ্যালারিটাতে ঢুকে যা বুঝলাম, এখানে আছে সচিত্র গল্পকথন, মানে কাপড়ের ওপর প্রিন্টিং এর মাধ্যমে যে পটচিত্রের কথা আমরা জানি সেগুলোই এক একটি রাজ্যে এক এক নামে ডাকা হয়, যেমন মধুবনী, চেরিয়াল, চিত্রকথা, চিত্রাঙ্কন শৈলী ইত্যাদি। এবং বিভিন্ন রাজ্যে সেই সব গল্পকথনগুলোই প্রেজেন্ট করার জন্য সাথে ব্যবহার করা হয় নানান মুখোশ। এছাড়া কালারফুল পটচিত্রের সামনে কাচের বক্সের মধ্যে রাখা আছে দেখলাম 20th সেঞ্চুরির সঙ্গীতের সর্বজনীন ইতিহাস সম্পর্কিত 3টি পুস্তক। এবার একটা জরুরি কথা, এই প্রদর্শন পরম্পরা গ্যালারির পাশেই আছে পানীয় জলের ব্যবস্থা। যেহেতু এই মিউজিয়ামের ভেতরে জলের বোতল নিয়েও ঢোকা যায় না, তাই তেষ্টা পেলেও চিন্তা নেই, আছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। পরের গ্যালারি সার্বজনীন সংলাপ বা গ্লোবাল ডায়ালগ। এখানে ঢুকেই যেটা নজর কাড়বে সেটা হলো বিশাল বড় একটা গোলক, পুরোটাই স্ক্রিন, যেখানে দেখা যাচ্ছে সারা দুনিয়াতে ভারতীয় কালচার কোথায় কোথায় ইম্প্যাক্ট ফেলেছে। আপাতত সামনে থাকা ছোট্ট স্ক্রিনটিতে কোনো একটি দেশের নাম প্রেস করলেই সেই গোলকটিতে ফুটে উঠবে সেই দেশের ভারতীয় কালচার। এই গ্যালারিটার নাম সর্বজনীন গ্রন্থাগার আন্দোলন বা পাবলিক লাইব্রেরি মুভমেন্ট। এখানে আছে এই ন্যাশনাল লাইব্রেরির একটা সুন্দর মডেল। ভারতের সবচেয়ে বড় এই ন্যাশনাল লাইব্রেরির পুরো ক্যাম্পাসটার অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া রইল। পাশেই আছে 18th সেঞ্চুরিতে স্থাপিত রামপুর রাজার লাইব্রেরির একটি মডেল। পাশের গ্যালারিটার নাম মৌখিক পরম্পরা বা ওরাল ট্র্যাডিশন। রাজস্থানের কাঠপুতলি নাচের কথা আমরা তো কম বেশি প্রত্যেকেই জানি, যেখানে একটি বা দুটি কাঠের পুতুলকে হাতে বাঁধা সুতো বা দড়ির মাধ্যমে নাচানো হয় এবং নানা গল্প ও নাচ প্রেজেন্ট করা হয়। তবে এই কাঠপুতলিকে এক একটি রাজ্যে এক এক নামে ডাকা হয়, যেমন জমপুরি, চাদর বদর, তোগালু ইত্যাদি। এবার এটা দেখো, নিখুঁত একটা পেন্টিং, তবে সামনের বাদ্যযন্ত্রটা কিন্তু কোনো পেন্টিং নয়, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুরোটাই একদম রিয়েল, দারুণ লাগছে দেখতে। नर्मदा हरे
এখানে আছে একটা স্ক্রিন যেখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখানো আছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কি ভাষায় কিভাবে হাই হ্যালো করে একে অপরের সাথে দেখা হলে। खुदा हाफिज, जय भोले। जय जिनेंद्र। এর পরের গ্যালারিটা দেখে আমার তো দারুণ লাগলো। গ্যালারিটার নাম নবরস বা নবরসা। নবরস বলতে 9টি আবেগ বা ইমোশনকে বোঝায়। দেখলাম বেশ অনেকগুলো বসার সিট আছে এবং সামনে একটি স্টেজের মাঝে 3D প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে কিছু ক্লাসিক্যাল ডান্স। পুরো ব্যাপারটা এমনভাবেই বানানো হয়েছে যে যেন মনে হচ্ছে সত্যি সত্যি কেউ স্টেজে পারফর্ম করছে। আমি ক্লাসিক্যাল ডান্সের কিছুই তেমন বুঝি না, তবে দেখে মনে হচ্ছে ভারতনাট্যম বা কত্থক জাতীয় কোনো ডান্স এগুলো। সামনে থাকা একটি ছোট স্ক্রিন থেকে 9টা ইমোশনের মধ্যে পছন্দ মতো একটি ইমোশন সিলেক্ট করলেই সামনে দেখতে পাবে সেই আবেগ জাতীয় নৃত্য পরিবেশন, সাথে মিউজিকও চলবে। তবে কপিরাইট ইস্যুর জন্য সেই মিউজিকটা তোমাদের শোনাতে পারছি না। এবার এই ব্যাপারটা দেখে আমার তো খুবই ভালো লাগলো। যাদের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা আছে তাদের জন্য এরকম ব্যবস্থা করা আছে এবং দোতলায় ওঠার জন্য আলাদা করে লিফটেরও ব্যবস্থা আছে। যাদের পায়ের সমস্যা আছে এবং হুইল চেয়ার ইউজ করেন তাদের জন্য দারুণ ব্যবস্থা। এবারের গ্যালারি ভাষার সময় রেখা বা টাইম লাইন অফ ল্যাঙ্গুয়েজ। এই গ্যালারিটা তো দেখছি বিশাল বড়, ওপরেও একটা ফ্লোর আছে। বাঁদিকে ডান দিকে দুদিকে স্পাইরাল সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্য। এই বিশাল বড় গ্যালারিটা ফটো তোলা আর সেলফি নেওয়ার জন্য একদম আদর্শ। এতটাই সুন্দর এই হলঘরটা। এই পুরো মিউজিয়ামটাই হলো শীততাপ নিয়ন্ত্রিত, প্রতিটা গ্যালারিতেই আছে এসি, তাই গরমকালেও ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটাতে কোনোই অসুবিধা হবে না। দেখা শুরু করলাম ডান দিক থেকে। ওফ, কত কিছুই না আছে দেখার মতন, সবকিছু ভাষায় বর্ণনা করা মুশকিল। তাই বলবো হাতে অনেকটা সময় নিয়ে আসুন সবকিছু ভালো করে ঘুরে দেখার জন্য। এই স্ক্রিনটা দেখো, কতটা লম্বা দৈর্ঘ্যের একটা টাচ স্ক্রিন। আছে কবিতা ও দর্শন সম্পর্কিত কিছু ইন্টারেক্টিভ মডিউল। যারা এই ব্যাপারে ইন্টারেস্ট রাখো তাদের এই স্ক্রিনের সামনেই কেটে যাবে অনেকটা সময়। পাশেই রাখা আছে কিছু শিলালিপি, এটা যেমন তেলেঙ্গানাতে পাওয়া একটা শিলালিপি। পাশে থাকা 8ম শতাব্দীর এই তামার শিলালিপিটি ইন্ডিয়ান মিউজিয়াম থেকে আনা হয়েছে। ওখানে তো ওরকম শিলালিপি তাম্রলিপি প্রচুর আছে। ওই মিউজিয়ামটাও একটি অসাধারণ মিউজিয়াম, অলরেডি একটা ভিডিও করেছি সেটা নিয়ে, তোমাদের ভালোবাসাও পেয়েছি অনেক। নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আবারও একটু মনে করিয়ে দিই, এই মিউজিয়াম অফ ওয়ার্ড সোমবার কিন্তু বন্ধ থাকে, খেয়াল রেখো। আর বাকি দিনগুলো মানে মঙ্গলবার থেকে রবিবার অবধি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এই মিউজিয়াম। এখানে ইন্ডিয়ার ম্যাপ ও একটি গাছের ডালপালা ও পাতার মাধ্যমে ভারতের সবকটি ভাষা তুলে ধরা হয়েছে। চলে এলাম বাঁ দিকটাতে। এখানে 5ম শতাব্দীর কিছু লেখনী, মুদ্রা ও শিলালিপির বর্ণনা দেওয়া আছে এবং দেখে ভালো লাগলো যে এখানে সবকিছুই বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষারই অপশন আছে। যে যেটাতে কমফোর্টেবল সেই ভাষাতেই বুঝে নিতে পারবে। এটা হলো অনেকগুলো ভাষা দ্বারা তৈরি একটি শিলালিপি। পাশের এই শিলালিপিটা তো আকারে বিশাল বড়, গুজরাটের জুনাগড়ে পাওয়া গিয়েছিল। পাশে এগুলো হলো তালপাতার উপর লেখা কিছু লিপি। এগুলো দেখে ইতিহাসের বইয়ে পড়া শিলালিপি, পাণ্ডুলিপির কথা কিছু কিছু মনে পড়ে যাচ্ছে। এবার এই হলরুমের মাঝে চলে এলাম। এখানেও রাখা আছে অনেক কিছু, চলো ঝটপট একটু ঘুরে দেখি। এগুলো দেখতে দেখতে একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো কিছুদিনের প্রদর্শনী নয়, পার্মানেন্টলি তৈরি করা হয়েছে এই মিউজিয়ামটি, তাই সারা বছরই ওপেন থাকবে। নিচের ফ্লোরটা দেখা শেষ, এবার যাব উপরের ফ্লোরটা দেখতে। উপরে উঠে এখান থেকে পুরো গ্যালারিটা দেখতে অসাধারণ লাগছে। এবারও ডান দিকটা থেকে দেখা শুরু করলাম, তবে ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছে যে একটু তাড়াতাড়ি দেখাতে বাধ্য হচ্ছি।
সবকিছুই ভালো করে দেখতে গেলে বুঝতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে আসুন, না হলে মিস করতে হবে অনেক কিছু। আর এতক্ষণ ঘুরতে ঘুরতে যদি পা ব্যথা হয়ে যায় তাহলেও চিন্তা নেই, অনেকগুলো গ্যালারিতেই আছে বসে দেখার জায়গা। বিল্ডিংটার দারুণ সুন্দর আর্কিটেকচার, আর সাথে এই লাইন করে থাকা এই ঝাড়বাতিগুলোর জন্য আরোই ভালো লাগছে দেখতে। আচ্ছা বলে রাখি, এই রকম মিউজিয়াম কিন্তু ইন্ডিয়ার আর কোথাও নেই। কলকাতাতেই প্রথমবার এই ধরনের মিউজিয়াম তৈরি হয়েছে, ইন্ডিয়াস ফার্স্ট ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম। তাহলে তো বুঝতেই পারছো কতটা ইউনিক এই মিউজিয়ামটা। তাই একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিতে চাইলে এখানে একবার আসতেই হবে। এখানে এমন অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না বা জানতাম না, তবে সেগুলো দেখে পড়ে বোঝার পর ভালোই লাগলো। প্রতিটা জিনিস সুন্দর করে বর্ণনা করা আছে। এখানে প্রতিটা স্ক্রিন এতটাই ইন্টারেস্টিং ও ইন্টারেক্টিভ যে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে এই মিউজিয়ামে কেটে যাবে বুঝতেও পারবে না। এই সংগ্রহশালাকে অনেকে অনেক নামে ডাকছে, যেমন ভাষা মিউজিয়াম, সাউন্ড মিউজিয়াম, শব্দালোক, ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম ইত্যাদি। তবে এটির অফিসিয়াল নাম হলো মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘর। এই দারুণ মিউজিয়ামের মাধ্যমে কলকাতার বুকে যে একটি নতুন ট্যুরিস্ট স্পটের সংযোজন হলো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে যে এতটা সময় লেগে যাবে আমি নিজেও ভাবিনি, কারণ খুব বেশি ভালো করে দেখার সময় হয়নি, তাও আমার 2 ঘন্টার উপর সময় লেগে গেল। ভালো করে সবকিছু দেখলে তো 3-4 ঘন্টা লেগে যাবে হয়তো। প্রথমবার এই ওয়ার্ড মিউজিয়ামে এসে আমার তো বেশ ভালোই লাগলো। তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিছু প্রশ্ন থাকলে সেটাও জানিও কমেন্ট করে, নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চেনা জানা কিছু মানুষের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই দারুণ মিউজিয়ামটা দেখার সুযোগ করে দিও। আর ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।